গার্লফ্রেন্ডের সঙ্গে ছ্যাঁকা খেয়ে রুমে দেবদাসের মতো মন খারাপ করে বসে আছেন। হঠাৎ খেয়াল করলেন আপনার রুমে অপরিচিত বাট দেখতে সেই সুন্দর একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি বাস্তব নাকি কল্পনা বোঝার জন্য আপনি মেয়েটিকে ছুতে যেতেই আপনার হাত তার শরীরের ভিতর দিয়ে একেবারে এপার ওপার পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, মেয়েটি কোনো মানুষ নয়, কিন্তু এই ভূত আপনাকে ভয় দেখাতে আসেনি। সে এই রুমের আগের ভাড়াটিয়া ছিল। বেঁচে থাকতে সে কখনো প্রেম করেনি বলে সে এখন আপনার ব্রেকআপের কষ্ট ভুলিয়ে নতুন প্রেমের টিপস দিচ্ছে। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো একসময় এই ভূতটার সাথেই আপনার নতুন করে প্রেম হতে চলেছে। কিন্তু একজন জীবিত মানুষ আর একটি ভূতের প্রেম কি আদৌ পূর্ণতা পাবে, নাকি এই অদ্ভুত প্রেম আস্তে আস্তে ছেলেটার জীবনে কিছু একটা ঘটাবে? আজকের মুভিটি এমনই এক অদ্ভুত, মিষ্টি আর ফ্যান্টাসিতে ভরা, যা আপনাকে হাসাবে, কাঁদাবে এবং ভালোবাসার এক সম্পূর্ণ নতুন অর্থ শেখাবে। তাই চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রোমান্টিক ফ্যান্টাসি মুভি এ গার্ল ইন মাই রুম। মুভির শুরুতেই দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে মনোজ নামের একটা ছেলে সিগারেট খাচ্ছে, আর ওদিকে ঘরের ভিতরে মনোজের গার্লফ্রেন্ড রিয়ান কিয়া তারা জিনিসপত্র গোছাচ্ছে। হঠাৎ রিয়ানকের হাত থেকে জিনিসপত্র ধাম করে নিচে পড়ে যায়। এরপর রিয়ানকে মনোজের কাছে এসে বলে, আমাকেও একটা দাও। এরপর দুজনে একসাথে সিগারেট খেতে শুরু করে। যদিও রিয়ানকে আর সিগারেট ঠিক মতো ধরাতেই পারতেছে না। রিয়ানকে মনোজকে বলে, আমি টানা 2 বছর ধরে তোমার সাথে ছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি সিগারেট ধরানোই শিখতে পারলাম না। মনোজ জিজ্ঞেস করে, তুমি টোকিওতে কোথায় থাকবে? রিয়ানকে বলে, আমি আমার বাবা মায়ের বাড়িতেই থাকবো। আসলে ঘটনা হলো রিয়ান কিয়া মনোজকে ছেড়ে টোকিও চলে যাচ্ছে। রিয়ান কিয়া বলে, এই তাবিজটা না হয় এখানেই থাক। কিন্তু মনোজ বলে ওঠে, আরে ইয়ার, তুমি তো জানো আমি ফালতু জিনিসে কখনো বিশ্বাস করি না। এই বলে মনোজ এক প্রকার জোর করেই রিয়ান কিয়াকে তাবিজ নিজের সাথেই নিয়ে যেতে বলে। এরপর রিয়ান কিয়া যখন যেতে শুরু করে তখন মনোজ বলে, আমার মনে হয় আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কিন্তু রিয়ানকে রেগে গিয়ে মনোজকে এই কথা বলতে বলতে চলে যায় যে তোমার এই দিকটা কখনোই শোধরাবে না। এরপর রিয়ানকে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি মনোজ একা বসে সিগারেট খাচ্ছে। ঠিক তখনই মনোজ রান্নাঘরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। বলে, কে? তখনই বাল্ব বন্ধ হয়ে যায় এবং তারপর টিভিও নিজে থেকে অন হয়ে যায়। মনোজ বাল্ব ঠিক করার চেষ্টা করে, কিন্তু বাল্ব কিছুতেই জ্বলে ওঠে না। ঠিক তখনই ডাইনিং টেবিলের উপরে রেখে কিছু জিনিসপত্র ধাম করে নিচে পড়ে যায়, যেন কেউ জিনিসপত্রগুলো ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মনোজ যখন জিনিসপত্রগুলো তোলার জন্য যায় তখন একই ফ্রিজও নিজে থেকেই খুলে যায়। এগুলো দেখে ভয়ে মনোজের তো কিডনি হাতে চলে আসার অবস্থা। মনোজ চিৎকার করে বলে ওঠে, কে তুমি? এটা আমার বাড়ি, চলে যাও এখান থেকে। ঠিক তখনই মনোজ একটা মেয়ের আওয়াজ শুনতে পাই। মেয়েটি বলে, আমি খুব বিরক্ত, তোমার এই ব্যবহার আমাকেও খুব বিরক্ত করে। মনোজ বলে, কে তুমি আর কোথা থেকে কথা বলছো ম্যাডাম? ঠিক তখনই মনোজের পেছনে একটা চুড়েল বা পেতনি আবির্ভূত হয়। মনোজ চুড়েলকে দেখে ভয়ে পাগলের মতো চিৎকার করতে শুরু করে। চুড়েল ধমক দিয়ে বলে, পাগলের মতো চিৎকার করা বন্ধ করো, তুমি আজ তো একটা গাধা, আর এই জন্যই তোমার এক্স তোমাকে ছেড়ে চলে গেছে। তোমার অন্যের অনুভূতির কোনো পরোয়াই নেই। ঠিক তখনই হঠাৎ করে বাল্ব জ্বলে ওঠে, কিন্তু বাল্ব জ্বলতেই মনোজ চুড়েলকে দেখে বলে ওঠে, তুমি ব্রা কেন পরোনি? এতে চুড়েল ঘাবড়ে গিয়ে পিছিয়ে যায় এবং বলে, তুমি কি জানো না যে চুড়েলরা ব্রা পরে না? এর মানে কি রাতে সব মেয়েরাই চুড়েল হয়ে যায় নাকি? মনোজ তখন বলে, আই এম সরি, আমি কখনো কোনো ভূতের সাথে দেখা করিনি, তাই আমার জানা ছিল না। চুড়েল মনোজকে বলে, তুমি যখন থেকে এখানে এসেছো আমি তোমাকে দেখছি, তুমি কখনো নিজের উপর স্বীকারই করো না, আর না সেটা ঠিক করার চেষ্টা করো, আর এই কারণেই তোমার এক্স রিয়ানকে তোমাকে ছেড়ে চলে গেছে। মনোজ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাদের উপর নজর রাখছিলে, তাহলে আগে আমরা কেন টের পেলাম না? চুড়েল বলে, রিয়ানকের কাছে একটা তাবিজ ছিল যেটা আমাকে মানুষের দুনিয়া থেকে ডিসকানেক্ট করে দিয়েছিল, তাই আমি শুধু দেখতেই পারতাম। তখন মনোজ বলে, তুমি আমাকে এতই ঘৃণা করো, তাহলে এখান থেকে চলে কেন যাও না? চুড়েল বলে, আমি এমনটা অনেকবার করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই যেতে পারিনি, হয়তো আমার আত্মা এই বাড়িতেই আটকে আছে। ঠিক তখনই হঠাৎ করে মনোজের লুচ্চামি জেগে ওঠে। মানে মনোজ চুড়েলের বুকের দিকে তাকাতে শুরু করে, কিন্তু চুড়েল রেগে গিয়ে মনোজকে একটা জোরদার চড় মারে। এতে চুড়েলের হাত মনোজের মুখের এপার ওপার হয়ে যায় ঠিকই, কিন্তু আঘাত ঠিকই লাগে, যার ফলে মনোজ ধ্যাম করে মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি মনোজ ওই মেঝেতেই শুয়ে আছে। মনোজের যখন জ্ঞান ফেরে তখন মনোজের মনে হয় যেন কাল রাতে হয়তো মনোজ স্বপ্ন দেখেছে, কিন্তু মনোজের গালে চুড়েলের হাতের ছাপ একদম বসে গিয়েছে, যা দেখে মনোজের বিশ্বাস হয়ে যায় যে ওটা কোনো স্বপ্ন নয়, বরং সত্যি ছিল। এরপর মনোজ যখন অফিসে যায় তখন মনোজের সহকর্মী চামিলি মনোজকে জিজ্ঞেস করে, তোমার মুখে কি হয়েছে? এই চোট কিভাবে লাগলো? তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করেছো? মনোজ চামেলিকে বলে, না, আমি ঘুমের ঘুরে হাঁটছিলাম আর তারপর কোনো কিছুর সাথে ধ্যান করে ধাক্কা খাই। এটা শুনে চামেলি হাসতে শুরু করে এবং মনোজের ছবি তুলতে থাকে। মনোজ চামেলিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কখনো ভূত দেখেছো? চামেলি অবাক হয়ে বলে, আমি তো কোনো তান্ত্রিক নই, আমি কিভাবে ভূত দেখব? তবে আমার এক আন্টি আছে, তিনি নাকি ভূত দেখতে পান। মনোজ অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? চামেলি বলে, হ্যাঁ,
আর তুমি যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে আমি তোমাকে তার সাথে দেখাও করিয়ে দিতে পারি। মনোজ বলে, আরে না না না, এর কোনো দরকার নেই, আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। ঠিক তখনই চামেলি খেয়াল করে যে সে এইমাত্র মনোজের যে ছবিটি তুলেছে তাতে মনোজের মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সিন কাট হয়ে পরে সিন আসলে দেখি অফিস শেষ হওয়ার পর মনোজ একটা দোকানে যায় এবং সেখান থেকে বেশ দামি কিছু ধূপকাঠি কিনে নেয়। উদ্দেশ্য এটার মাধ্যমে চুড়েলকে তাড়ানো। কিন্তু এই কি, ধূপকাঠির গন্ধে চুড়েলের কিছুই হচ্ছে না। মনোজ তো অবাক। ধূপকাঠির গন্ধ আরও চুড়েলের পছন্দ হয়েছে। চুড়েল বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। মনোজ বলে, ঠিক আছে, কিন্তু এভাবে হঠাৎ করে হাজির হয়ে আমাকে ভয় দেখিও না। চুড়েল বলে, তুমি কাপের নিচে একটা প্লেট রেখে দাও, তা নাহলে ধূপকাঠির ছাইতে টেবিল নষ্ট হয়ে যাবে। মনোজ বিরক্ত হয়ে বলে, তুমি নিজে কেন রেখে দিচ্ছ না? চুড়েল বলে, এটা আমার ফিচারের মধ্যে পড়ে না, মানে আমার ক্ষমতার মধ্যে নেই। আমি শুধু মাঝে মাঝেই কোনো জিনিস স্পর্শ করতে পারি। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি চামেলি মনোজকে জিজ্ঞেস করে, কি হলো, আজ তুমি সময়ের আগেই কেন বাড়ি যাচ্ছ? মনোজ বলে, আমি একটু সমস্যায় আছি তো, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। চামেলি মজা করে জিজ্ঞেস করে, কেমন সমস্যা? তুমি আবার তোমার গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করে দাওনি তো? মনোজ বলে, না, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার বাড়ির ব্রোকারের সাথে একটু কাজ আছে। এরপর সিন চলে আসে সেই ব্রোকারের কাছে যে মনোজকে ওই অ্যাপার্টমেন্টটা দিয়েছিল। মনোজ তার কাছে আসে এবং ডাইরেক্ট জিজ্ঞেস করে, আপনি আমাকে যে অ্যাপার্টমেন্টটা দিয়েছেন সেটা কি ভুতুড়ে? এটা শুনে ব্রোকার কিছুক্ষণ চুপ মেরে থাকে। এরপর বলে, আমি জানি না। মনোজ ব্রোকারকে ধরে বলে, একটু ভেবে বললেন, তার মানে আপনি মিথ্যে বলতেছেন। কিন্তু ব্রোকার তবুও মনোজকে কিছু বলতে অস্বীকার করে এবং বলে, ভূত বলে কিচ্ছু হয় না। সিন কাট হয়ে সন্ধ্যায় আসলে দেখি কি মনোজ বাড়ি ফিরে দেখে চুড়েল সব ধূপকাঠি একেবারে জ্বালিয়ে দিয়েছে, যার কারণে পুরো রুম একদম ধোঁয়ায় ভরে গেছে। এটা দেখে মনোজ রেগে মেগে চুড়েলকে বলে, তুমি যদি কোথাও যেতেই না পারো তাহলে ঠিকঠাক ভাবে এখানে থাকো না কেন? সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি অফিস শেষ হওয়ার পর মনোজ ইন্টারনেটে এটা খুঁজতেছে যে ভূত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিন্তু মনোজ কিছুই বুঝতে পারে না। এরপর রাতে মনোজ যখন ঘুমাচ্ছিল তখন চুড়েল এসে মনোজকে তোলার চেষ্টা করে, কিন্তু চুড়েল তো মনোজকে স্পর্শই করতে পারে না। চুড়েল মনোজকে কম্বল দিয়ে ঢেকে দেওয়ার কথা ভাবে, কিন্তু ঠিক তখনই মনোজ ধরপড় করে উঠে পড়ে এবং ভয় পেয়ে যায়। এরপর মনোজ রেগে মেগে চুড়েলকে বলে, তুমি শুধরাবে না তাই না? এটা কি করছিলে? চুড়েল বলে, আমি কি এমন করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এভাবে বলতেছো? আমারও এখানে থাকার কোনো শখ নেই। তুমি যদি আমার উপরে এতটাই বিরক্ত হয়ে গিয়ে থাকো তাহলে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য কোনো পুজো আচ্চা করছো না কেন? অথবা আমার উপর লবণ ছিটিয়ে দাও, হয়তো এতে আমি মরে যাব। এই কথা বলে চুড়েল সোজা বেলকুনিতে গিয়ে কাঁদতে শুরু করে। এটা দেখে আবার মনোজের খারাপ লাগে। এই জন্য মনোজ চুড়েলের কাছে যায় এবং ক্ষমা চাই। চুড়েল মনোজকে বলে, আমি এই বাড়ির বাহিরে শুধু এই বেলকুনি পর্যন্তই আসতে পারি। মনোজ অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি মনে নেই যে তুমি কিভাবে মরেছিলে? চুড়েল ইমোশনাল হয়ে বলে, না, আমার কিছুই মনে নেই যে আমি কে, কোথায় থাকতাম, কি করতাম, আর আমার বাবা মা কোথায়, কিছুই মনে নেই। মনোজ বলে, তোমার নাম কি? চুড়েল বলে, সেটাও জানি না। মনোজ বলে, আমি কি তোমাকে অ্যাঞ্জেল প্রিয়া বলে ডাকতে পারি? চুড়েল বলে, ডাকতে পারো, বাট আমরা স্ক্রিপ্টের সুবিধার্থে প্রিয়া বলবো শুধু, ঠিক আছে? তো প্রিয়া মনোজকে জিজ্ঞেস করে, তুমি এখনো চামেলিকে ভালোবাসো তাই না? মনোজ তখন কিছু বলে না, কিন্তু মনোজের হাসি দেখে প্রিয়া সব বুঝে যায় এবং মনোজকে খেপাতে শুরু করে। তো এখানে আমি একটু আপনাদেরকে বিরক্ত করি, বেশি না, একটু দৌড় দিয়ে না কেমন, একটু পরে আসতেছি। এমন একটি প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে যাচ্ছি যা সিরিয়া ও পিএসজির অফিসিয়াল পার্টনার। এখানে আপনি টেনিস, ফুটবল, ক্রিকেট সহ সকল লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং পয়েন্ট আইডিয়া করে মামু কামাতে পারবেন। সেই সাথে রয়েছে আইফোন, ল্যাপটপ, BMW গাড়ি সহ আরো অনেক নগদ সারপ্রাইজ পাওয়ার সুযোগ। এখানে 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন, সাথে বিকাশ নগদ রকেট দিয়ে সহজেই আপনার মামুর টুক করে তুলতেও পারবেন। তাই কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, নিবন্ধনের সময় প্রচার কোড ARMIND ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 পর্যন্ত পান। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি প্রিয়া আপন মনে ধূপকাঠির গন্ধ নিচ্ছে। মনোজ এসে বলে, আমার কিছুতেই বিশ্বাস হয় না যে তুমি এখান থেকে যেতে পারো না। প্রিয়া বলে, পারি, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে প্রিয়া মজা করে সোজা দেওয়ালের ভেতরে চলে যায় এবং আবার দেওয়ালের অন্যদিকে বেরিয়ে আসে। এসব দেখে তো মনোজ পুরো অবাক হয়ে যায়। তো এরপর মনোজ আবারও সেই বাড়ির ব্রোকারের সাথে দেখা করতে যায়। ব্রোকার মনোজকে বলে, আমি তোমার জন্য অন্য বাড়ি দেখে নিয়েছি, তুমি সেখানে শিফট হয়ে যাও। কিন্তু মনোজ বলে, আমি এখানে অন্য জায়গায় শিফট হওয়ার জন্য আসিনি, ওই ভূতনির ব্যাপারে জানতে এসেছি। আমি ভূতনিকে দেখতে পারি, এমনকি ভূতনির সাথে কথাও বলতে পারি। এসব শুনে ব্রোকার বলে, আরে ইয়ার, সে তো যুবতী মেয়ে, তোমার আমাকে প্রশ্ন করার বদলে ভূতনির সাথে মজা করা উচিত, এমন সুযোগ তুমি আর পাবে না। এমন কথা শুনে মনোজের কিছু একটা সন্দেহ হয়, তাই জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে ভূতনি একটা যুবতী মেয়ে? তার মানে তুমি ভূতনির ব্যাপারে জানো তাই না? চলো জলদি বলো ওকে।
কিন্তু ব্রোকার আর বলে না। সিন কাট হয়ে মনোজের বাড়িতে আসলে দেখি মনোজ আজকে বিয়ার এনেছে। বিয়ার দেখি প্রিয়া তো সেই খুশি। মনোজ প্রিয়াকে ঢেলে দিতেই প্রিয়া একেবারে পুরোটা খেয়ে ফেলে। মনোজ বলে আরও নেবে? প্রিয়া বলে হ্যাঁ। কিন্তু মনোজ যখন আবার ঢালতে যায় তখন একই মনোজ দেখে যে প্রিয়া এইমাত্র যে বিয়ারটা খেলো সেটা আবার গ্লাসেই ফিরে এসেছে। মনোজ তো অবাক। সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি প্রিয়া যখন ওঠে তখন প্রিয়া মনোজের কণ্ঠ স্পর্শ করে। মনোজ ভয়ে চিৎকার করে ওঠে এবং বলে এটা কি করছো? প্রিয়া বলে আমি তোমার কণ্ঠ অনেক দিন ধরে ছুঁতে চেয়েছিলাম। কিন্তু ঠিক তখনই প্রিয়া নিজেও অবাক হয়ে যায়, কারণ প্রিয়া মনোজকে অনুভব করতে পারছে এবং ছুঁতেও পারছে। এদিকে মনোজ অবাক হয়ে মনে মনে ভাবে প্রিয়া কি আমার আরো কিছু ছুঁতে চাই? প্রিয়া একটু বুঝতে পেরে ধমক দিয়ে বলে বেশি মাথা খাটিও না, অফিসে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। এরপর মনোজ অফিসের জন্য রওনা হলে প্রিয়া বেলকনি থেকে মনোজকে বাই জানায়। মনোজও এদিক ওদিক দেখার পর প্রিয়াকে বাই বলে চলে যায়। এরপর সিন কাট হয়ে অফিসে আসলে দেখি চামেলি মনোজকে বলে আজ ডিউটির পর মঙ্গলবার ফেয়ারওয়েল আছে, তুমি থাকবে তো? মনোজ বলে ঠিক আছে। সিন কাট হয়ে রাতে মঙ্গলবার ফেয়ারওয়েলে আসলে দেখি সব কর্মচারী মজা করে ড্রিঙ্কস করতেছে। খাওয়া দাওয়া শেষে সবাই বাড়ি ফিরতে শুরু করলে চামেলিও বের হয়, কিন্তু বাকিরা এগিয়ে গেলেও চামেলি দৌড়ে মনোজের কাছে এসে বলে আজ আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না, আমি কি তোমার সাথে যেতে পারি? মনোজ তখন চুড়েলের কথা একবারও না ভেবে চামেলিকে সোজা নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে চুড়েল চামেলিকে ঠিকই দেখতে পাচ্ছে, কিন্তু চামেলি তাকে দেখতে পাচ্ছে না। এরপর মনোজ পানি নিয়ে আসতেই চামেলি তার উপর লাইন মারতে শুরু করে। সে একেবারে মনোজের গায়ে ঢলে পড়ে। তখন দেখি এক কোনায় দাঁড়িয়ে চুড়েল এসব দেখতেছে আর তার হিংসে হচ্ছে। এদিকে চামেলি জামা কাপড় সব খুলতে শুরু করেছে। ঠিক তখনই ধ্যাম করে লাইট চলে যায়। একটু পরে লাইট ফিরে আসতেই চুড়েল মনোজকে বলে এটা কিন্তু আমি করিনি। কিন্তু একই এবার চামেলি দেখে চুড়েলকে দেখতে পাই। ভয়ে চামেলি মুখ লুকিয়ে ফেলে। ঠিক তখনই হঠাৎ চুড়েলের কান বাজতে শুরু করে। অদ্ভুত এক বিপ শব্দ শুনে চুড়েল নিজেই ঘাবড়ে গিয়ে এদিক ওদিক লুকাতে থাকে। তাকে এমন অস্থির দেখে মনোজ চিৎকার করে ওঠে, শান্ত হও, সব ঠিক আছে, তোমার কিচ্ছু হয়নি। এরপর মনোজ চামেলির কাছে ক্ষমা চেয়ে সব সত্যি খুলে বলে, জানে যে আমার রুমমেট আসলে একটা চুড়েল, আর এই কথা যেন কাউকে বলো না। এরপর চামেলি তড়িঘড়ি করে নিজের বাড়ি চলে যায়। চামেলি চলে যাওয়ার পর চুড়েল এসে মনোজের কাছে ক্ষমা চাই, কারণ তার কারণেই গার্লফ্রেন্ডের সাথে কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। মনোজ বলে আরে ভালোই হয়েছে, ওই চামেলিকে আমার একটুও পছন্দ না। চুড়েল বলে ওঠে তুমি তো দারুণ ভণ্ড, পছন্দই যখন করো না তখন ওসব করছিলে কেন? মনোজ তখন একটু ভাব নিয়ে বলে কোনো মেয়ে নিজে থেকে অফার করলে কোনো ছেলে কি সেটা ছাড়ে নাকি? চুড়েল তখন হতাশ হয়ে বলে আমি তো ভেবেছিলাম তুমি বেশ লয়াল আর কমিটেড। আমি তো এমন কাউকে ডেট করতে চাই, অন্তত একবার কিস করতে চাই। এরপর হঠাৎ করে এসে বলে তুমি তো ভালোই কিস করো তাই না, চলো আমরা কিস করি। মনোজ ঘাবড়ে গিয়ে মানা করলে চুড়েল বলে ছেলেরা তো এমন অফার ছাড়ে না তাই না, প্লিজ আমাকে কিস করতে দাও। এই বলে চুড়েল মনোজকে কিস করতে এগোই, কিন্তু মনোজ বাধা দিতে গিয়ে খেয়াল করে এক অদ্ভুত ব্যাপার। চুড়েলকে থামানোর জন্য সে যখন তার হাত ধরে তখন সত্যিই সে তার হাতটা অনুভব করতে পারে। হ্যাঁ, মনোজ এবার চুড়েলকে স্পর্শ করতে পারতেছে, কিন্তু মনোজের এমন হঠাৎ থামিয়ে দেওয়াই চুড়েল বেশ অপমানিত বোধ করে এবং ছুটে বাথরুমে চলে যায়। এখন প্রশ্ন হলো ভূতনি বাথরুমে কেন গেল? সিন কাট হয়ে পরের দিন অফিসে আসে। মনোজ আসতেই চামেলি তাকে এক কোনায় টেনে নিয়ে যায়। এরপর সেই ছবিটা দেখায় যেখানে মনোজের মাথা থেকে কালো রঙের ধোঁয়া বেরোচ্ছিল। চামেলি সতর্ক করে বলে তুমি ওই চুড়েলের বসে আছো, ও তোমার ক্ষতি করছে। মনোজ উড়িয়ে দিয়ে বলে আরে না। চামেলি বলে আমি আমার পূজারি আন্টির সাথে কথা বলেছি, আমাদের একবার তার সাথে গিয়ে দেখা করা উচিত। মনোজ কোনো মতে বলে ঠিক আছে, ভেবে জানাবো। সিন কাট হয়ে রাতে মনোজের বাসায় আসে। মনোজ প্রিয়ার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। প্রিয়ার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে এসে বলে তোমাকে তো আমার একদম মানুষের মতোই মনে হয়। কথাটা শুনে প্রিয়া ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। মনোজ সান্ত্বনা দিয়ে প্রিয়াকে বুকে জড়িয়ে ধরে। এই সময় প্রিয়া বলে আমার তো জানাই ছিল না কাউকে শুধু জড়িয়ে ধরলেও এত ভালো লাগে। মনোজ মজা করে বলে জড়িয়ে ধরার বিল কিন্তু 100 টাকা হলো। প্রিয়াও হাসে, আরে আমি তো ভূত ইয়ার, আমার কাছে কি টাকা পয়সা থাকে নাকি? এরপর মনোজ আবার জিজ্ঞেস করে আচ্ছা তুমি কিভাবে মারা গিয়েছিলে? প্রিয়া বিষণ্ণ হয়ে জানায় ওই ঘটনার কিছুই আমার মনে নেই। সিন কাট হয়ে পরের দিন আসে। মনোজ আবারও সেই বাড়ির এজেন্টের কাছে গিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করে চুড়েল আসলে কে? কিন্তু এজেন্ট রীতিমতো ধমক দিয়ে বলে আরে তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? একবার বললে বোঝো না, শুধু শুধু একজন মৃত মানুষের ব্যাপারে কেন ঘাটাঘাটি করছো? এতে মনোজ রেগে মেগে সেখান থেকে সোজা চামেলির তান্ত্রিক মাসির কাছে চলে আসে। চামেলি মাসিকে মনোজের সেই ধোয়াটে ছবিটা দেখালে তিনি গম্ভীর হয়ে বলেন তোমার উপর অন্য জগতের এক আত্মার ছায়া পড়েছে, এভাবে থাকলে তোমার জীবন ঝুঁকিতে পড়বে। মনোজ সাথে সাথে বলে ওঠে আমি শুধু জানতে এসেছি সে আসলে কে, আর ওই অ্যাপার্টমেন্টে কিভাবে আটকে আছে। আমি তার থেকে কোনো মুক্তি চাই না। শুনে চামেলি অবাক হয়ে ধমক দেয় তুমি কি পাগল হয়ে গেছো, একদম চুপ থাকো। এরপর মাসিকে জিজ্ঞেস করে এখন আমাদের কি করা উচিত? মাসি একটু ভেবে নিয়ে বলে
আমি ভেবে জানাচ্ছি। সিন কাট হয়ে পরের সিনে দেখি তান্ত্রিক একা একাই মনোজের বাড়িতে ঢুকে পড়েছেন। এদিকে চুড়েল তান্ত্রিককে দেখে ভয়ে লুকিয়ে পড়ে। তান্ত্রিক নিজের শক্তি দিয়ে চুড়েলের উপস্থিতি অনুভব করার চেষ্টা করেন, কিন্তু ঘরের কোথাও তাকে দেখতে পান না। তখন তান্ত্রিক বলে ওঠেন, তুমি যদি আমার কথা শুনতে পাও তবে জেনে রাখো তোমার জায়গায় এখানে নয়। মানুষ আর ভূত কখনো একসাথে থাকতে পারে না, এর পরিণতি মারাত্মক হবে। ঠিক তখনই একই টেবিলের উপরে রাখা একটা প্লেট নিজে নিজেই নড়তে শুরু করে। এটা দেখে তান্ত্রিক শান্ত গলায় বলে, আমি তোমাকে স্বর্গে যাওয়ার জন্য জোর করছি না, কিন্তু নিজে একবার ভেবে দেখো, তুমি এখান থেকে না গেলে মনোজ মারা যাবে। তুমি কি চাও মনোজ মারা যাক? তুমি নিজেও তো এখানে বন্দি থেকে অসহায় অনুভব করছো। তাই একটা কাজ করো, ওই দরজা দিয়ে বাহিরে চলে যাও। ওটা শয়তানদের দরজা, তুমি খুব সহজেই ওখান দিয়ে বেরোতে পারবে। আসলে তান্ত্রিক বারান্দায় যাওয়ার সেই দরজাটার দিকে ইশারা করছিলেন। ওদিকে মনোজ বাড়ির বাইরে প্রিয়ার জন্য টেনশনে পাগল প্রায়। আর থাকতে না পেরে সে যখনই ভেতরে ঢোকার চেষ্টা করে, ঠিক তখনই চামেলির তান্ত্রিক মাসি বেরিয়ে এসে বলে সে চলে গেছে। কথাটা বলেই তিনি চামেলিকে নিয়ে সোজা বাড়ি চলে যান। মনোজ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই দেখে প্রিয়া কোথাও নেই। পাগলের মতো খুঁজতে খুঁজতে বারান্দায় আসতেই কি প্রিয়া তো ওখানেই দাঁড়িয়ে। তাকে অক্ষত দেখে মনোজ যেন হাঁপ ছেড়ে বাঁচে। কাছে গিয়ে সে জিজ্ঞেস করে, ওই মহিলা তোমার কোনো ক্ষতি করেনি তো? প্রিয়া ইমোশনাল হয়ে বলে, না, উনি আমাকে বারান্দার দরজা দিয়ে চলে যেতে বলছিলেন, কিন্তু আমি তো সামনের কোথাও যেতে পারি না, আমার রাস্তা তো এখানেই শেষ। এরপর প্রিয়া মনোজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমার থেকে মুক্তি পেতে চাও? মনোজ তড়িঘড়ি করে বলে ওঠে, আরে না না না, আমি তো ওই পাগল মহিলাকে বারণ করেছিলাম, সে জোর করেই ঢুকে পড়েছিল। আমি শুধু তোমার সম্পর্কে জানতে চেয়েছিলাম। আসলে তোমাকে এই বন্দি অবস্থায় দেখতে আমার কষ্ট হয়। আমি চাই তুমিও বাহিরে বের হও, চারপাশটা দেখো। আমি 2 দিন ঘরে থাকলেই দম বন্ধ লাগে, আর তুমি না জানি কবে থেকে এখানে একা বন্দি। প্রিয়া মন খারাপ করে বলে, উনি বলছিলেন আমার নাকি এখানে থাকা ঠিক নয়। মনোজ পাত্তাই দেয় না। আরে আমি তো 2 বছর ধরে এখানে আছি, কিছু হওয়ার থাকলে কবেই হয়ে যেত। এরপর প্রিয়া একটু চুপ থেকে বলে, মনোজ একটা কথা বলবো, আমি তোমার সাথে ডেটে যেতে চাই। শুনে মনোজ তো রীতিমতো সারপ্রাইজড। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি মনোজ আজ অফিসে এসেছে, আর ডেটে যাওয়ার জন্য তো ছুটি লাগবে, তাই সে অফিসে আগামীকালের জন্য ছুটির আবেদন করে। তারপর কোনো মতে চামেলির হাত থেকে রেহাই পেয়ে মনোজ সোজা চলে যায় চুড়েলের জন্য উপহার কিনতে। চুড়েলের তো ধূপকাঠি খুব পছন্দ, কিন্তু ওমা সেগুলোর যা দাম। তখনই মনোজের চোখ পড়ে সুন্দর একজোড়া স্যান্ডেলের দিকে। ব্যাস, মনোজ আর দেরি না করে চুড়েলের জন্য সেটাই কিনে নেয়। আর এটা পেয়ে চুড়েল তো ভীষণ খুশি হয়ে যায়। চুড়েল বলে, ওই মহিলা তো বলেছিল যে আমি এখান থেকে বাহিরে যেতে পারি, কারণ ওটা নাকি শয়তানদের দরজা। মনোজ অবাক হয়ে বলে, কিন্তু তুমি এখান থেকে বাহিরে যাবে কিভাবে? যদি আবার পড়ে যাও তবে তো তোমার হাড়গোড় সব ভেঙে যাবে। তখন চুড়েল বলে, আগে তুমি নিচে যাও, এরপর আমি লাফ দেবো। কি আর করার। মনোজ নিচে গিয়ে বলে, লাফ দাও, আমি তোমাকে ধরে নিব। ব্যাস, এরপর চুড়েল লাফ দেয় আর মনোজ তাকে হিরোর স্টাইলে ধরে ফেলে। আর ধামাকাটাই এখানেই। এমনটা করার পর সত্যি সত্যি চুড়েল ওই বাড়ি থেকে বাহিরে চলে আসে। তো চুড়েল বাহিরে এসে তো ভীষণ খুশি। এরপর মনোজ তাকে নিয়ে সোজা বেরিয়ে পড়ে বাইক রাইডে। বাইক রাইড শেষে মনোজ তাকে নিয়ে যায় সুন্দর একটা রেস্টুরেন্টে। কিন্তু যখন সেখানকার শেফ এসে তাদের টেবিলে 2 গ্লাসে পানি দিয়ে যায়, এটা দেখে মনোজ তো অবাক। সে মনে মনে ভাবে, এ কি, সে আমাদেরকে 2 গ্লাসে পানি কেন দিল? সেও কি তাহলে চুড়েলকে দেখতে পাচ্ছে? যাই হোক, মনোজ ব্যাপারটাতে অতটা পাত্তা দেয় না। এরপর আমরা দেখি তারা দুজনে একটা সিনেমা হলের সামনে এসে দাঁড়িয়েছে। আসলে এই সিনেমা হলের সাথে চুড়েলের পুরনো একটা স্মৃতি জড়িয়েছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আজ সেই সিনেমা হলটি বন্ধ। হল বন্ধ দেখে চুড়েল ভীষণ মন খারাপ করে। চুড়েলের মন খারাপ দেখে মনোজ চুড়েলকে সমুদ্রের ধারে নিয়ে আসে। এখানে এসে চুড়েল মনোজকে ইমোশনাল হয়ে বলে, জানো আমি আজ পর্যন্ত কখনো সমুদ্র দেখিনি, থ্যাংক ইউ। তারপর সে জানায়, আমার এখন অনেক কিছু মনে পড়ে গেছে। মনোজ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? তখন চুড়েল একটু ভেবে বলে, বিশেষ কিছু না, এখন সেসব আর ম্যাটার করে না। তারপর সে মনোজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? মনোজ বলে, হ্যাঁ। ব্যাস, এটা বলার সাথে সাথেই চুড়েল তাকে জোরে জড়িয়ে ধরে। কিন্তু চুড়েল কেন জানি ইমোশনাল হয়ে পড়ছিল। মনোজ তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে তুমি মন খারাপ করছো কেন? আমি আছি তো তোমার সাথে, আমরা আবার এখানে ডেটে আসবো। তো ডেট শেষে বাড়ি ফিরে চুড়েল তো ভীষণ খুশির ঠেলায় সে জোরে চিৎকার করতে থাকে। একটু পরে রাত হয়ে আসলে দেখি মনোজ ঘুমিয়ে পড়েছে, কিন্তু চুড়েল তার পাশে বসে আছে। বসে থেকে মনোজকে দেখতে দেখতে ইমোশনাল হয়ে বলে, তুমি যখন ঘুম থেকে উঠবে আমি ততক্ষণে অনেক দূরে চলে যাব। আর আমার এত সাহস নেই যে সামনাসামনি এই কথা তোমাকে বলবো।
আমার যাওয়ার সময় হয়ে গেছে মনোজ। এই বলে সে মনোজকে পরম ভালোবাসে একটা চুমু খায়। সিন কাট হয়ে চলে আসে সকালে। মনোজ ঘুম থেকে উঠেই প্রিয়া কোথায় দেখতেছে, বাট কেন জানি কোথাও সে প্রিয়াকে দেখতে পাচ্ছে না। মনোজ ভীষণ চিন্তায় পড়ে যায়। মনোজের সন্দেহ আসে তান্ত্রিক মাসির উপরে। তখনই ছুটে এসে তান্ত্রিক মাসির কাছে চলে আসে। এরপর চিল্লিয়ে জিজ্ঞেস করতে শুরু করে, বলো তুমি আমার চুড়েলের সাথে কি করেছো? তাকে কেন কোথাও পাওয়া যাচ্ছে না? তান্ত্রিক তখন একটা শয়তানি হাসি দিয়ে বলে, অভিনন্দন, মনে হচ্ছে সে অবশেষে স্বর্গে চলে গেছে। এটা শুনে মনোজ রাগে তাকে ধ্যাম করে একটা ধাক্কা মেরে বলে, তোমাকে এমনটা করতে কে বলেছিল? তান্ত্রিক তখন চিৎকার করে বলে, আরে আমি কিছু করিনি, মনে হয় সে নিজেই চলে গেছে। এর পরের দৃশ্যে আমরা মনোজকে মন খারাপ করে বাড়িতে বসে চুড়েলের স্মৃতি হাতড়াতে দেখি, কিন্তু সে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। তাই সে উঠে আবার তার সেই এজেন্টের কাছে ছুটে যায়। এজেন্টের কাছে গিয়েই সে রীতিমতো পায়ে পড়ে গিয়ে বলে, আমি তোমার পায়ে পড়ি ভাই, প্লিজ আমাকে তার সম্পর্কে একটু বলো। এবার এজেন্ট করুণা করে মনোজকে একটা ফাইল দেয়। ফাইলটা খুলতেই মনোজ এক সত্য জানতে পারে যা সে কল্পনাও করেনি। ফাইল থেকে জানা যায় মেয়েটির আসল নাম ছিল আরোহী। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার পুরো পরিবারের মৃত্যু হয়েছিল। সিন কাট হয়ে পরের দৃশ্যে আসলে আমরা মনোজকে চুড়েলের কবরের কাছে দেখতে পাই। সে সেখানে গিয়ে চুড়েলের সেই প্রিয় ধূপকাঠিগুলো জ্বালায়। এরপর সে কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে অভিযোগের স্বরে বলে, তুমি আমাকে না বলে এভাবে কেন চলে গেলে? আমরা এত সুন্দর সময় একসাথে কাটিয়েছি, কিন্তু আমার কাছে তোমার কোনো স্মৃতিই নেই। না আছে কোনো উপহার, না আছে কোনো ছবি, না অন্য কিছু। আমি ভালোবেসে তোমাকে যে স্যান্ডেল জোড়া দিয়েছিলাম, তুমি তো সেটাও নিজের সাথে নিয়ে গেছো। এখন সবকিছু আমার কাছে কেবল একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব বলতে বলতে মনোজ হাউমাউ করে কেঁদে ফেলে। এরপর সিন চলে আসে কয়েকদিন পর। মনোজ লিফটে ওঠার সময় সেই চামেলিকে নতুন একটা ছেলের সাথে দেখে। মনোজকে দেখে চামেলি আর তার সেই নতুন বয়ফ্রেন্ড তো রীতিমতো লজ্জায় পড়ে যায়, কিন্তু মনোজ কোনো পাত্তা না দিয়ে বলে ওঠে, এতে আমার কিচ্ছু যায় আসে না। সিন কাট হয়ে এবার চলে আসে কয়েক বছর পর। আজ মনোজ সেই সিনেমা হলটিতে এসেছে যেটাতে সে আর চুড়েল একসাথে আসতে চেয়েছিল। মনোজ তার সিটে বসে আছে, ঠিক তখনই তার পাশের সিটে একটা মেয়ে এসে বসে। মনোজ তো আর তাকে দেখতে পায় না, কিন্তু আমরা দেখি এই মেয়েটি তো দেখতে হুবহু একদম ওই চুড়েলের মতোই। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে চুড়েল যখন বারান্দা দিয়ে লাফ দিয়ে বাহিরে এসেছিল, তখনই সে মুক্ত হয়ে গিয়েছিল। আর তার আত্মা এতদিন ধরে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল, কারণ তার শেষ ইচ্ছা ছিল কোনো একজনকে ডেট করা আর তাকে মন থেকে একটা চুমু খাওয়া। আর সে যখনই এই ইচ্ছাগুলো মনোজের সাথে পূরণ করে ফেলে, ব্যাস তার আত্মা সাথে সাথেই মুক্ত হয়ে সোজা স্বর্গে চলে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে জানি না, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।